খন্দকার মোশতাকের ছত্রছায়ায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়া, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সিনা হত্যা মামলায় বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি কারাগারে প্রেরণ। ক্যাসিনো কাণ্ডের 12 মামলা তদন্তে সিআইডি, অপরাধী যেই হোক ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দেশে নতুন মৃত্যু 42, মহামারী করোনায় থেমে আছে জনশক্তির রপ্তানি, প্রবাসে বেকার লাখেরও বেশি কর্মী। সীমিত পরিসরে পবিত্র আশুরা পালন, ইমাম বাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে: অমর সুরস্রষ্টা মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস, বাংলার সঙ্গীতে স্বাধীনতায় অনস্বীকার্য নাম। খন্দকার মোশতাকের ছত্রছায়ায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। এর প্রমাণ রয়েছে খুনিদের বক্তব্যে। জাতীয় শোক দিবসের আলোচনায় কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারবালা ট্র্যাজেডিতে নারী ও শিশুরা রেহাই পেলেও 15 আগস্ট 8 ঘাতকের বুলেট থেকে কেউ রেহাই পায়নি বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে স্বপ্ন পূরণ হয়নি, ওই সেনাবাহিনীর সদস্যের হাতেই তাকে জীবন দিতে হয়েছিল। শোকের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী 75-এর হত্যাকাণ্ড এবং কারবালা ট্র্যাজেডি নিয়ে কথা বলেন। কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত, এ তথ্য খুনিদের স্বীকারোক্তিতেই প্রমাণিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিবিসিতে প্রদত্ত কলের রশিদ এবং কলের ফরকের ইন্টারভিউ এবং বিদেশি বিভিন্ন পত্রিকায় তারা যে ইন্টারভিউ দিয়েছিল, সেখানে তারা নিজেরা স্বীকার করেছিল যে তাদের সাথে জিয়াউর রহমান আছে। জিয়াউর রহমানের কাছ থেকে তারা সব ধরনের সহযোগিতা পেয়েছিল। 15 আগস্টের পর মোশতাক নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে এবং মোশতাকের সবথেকে বিশ্বস্ত ছিল জিয়াউর রহমান। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে দল ভারী করলে তা সংগঠনের জন্য ক্ষতিকর বলে নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি। দীর্ঘদিন ক্ষমতা থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভিতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা দলকে বয়ে নিয়ে বেড়াতে হয়। যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছিলাম যে এই ধরনের যারা বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলি যারা করে এসেছে বা যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল, আমাদের দলের জন্য তারা না আসে। করোনা সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই জাতির পিতার আদর্শ বলে সকলকে স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। আমরাও রক্ত দিতে প্রস্তুত বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 5টি সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা হয়। এ সময় পাবনা 4 আসনের মনোনয়ন চূড়ান্ত হয়। দলীয় টিকিট পেয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস। সাংসদ সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ 1, শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা 4 এবং ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ 6 আসন শূন্য হয়। এসব আসনে মনোনয়ন প্রার্থী 141 জন। বোর্ডের সভায় পুনর্নির্বাচনে দলীয় মনোনয়ন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আলোচনা হয়।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুর 12:15 থেকে বিকেল 4:30 পর্যন্ত কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার খাসকামরায় জবানবন্দি দেন লিয়াকত। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর লিয়াকতকে আদালতে নিয়ে আসা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাব 15 কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যা মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে অনেক কিছু স্বীকার করেছে। এটা একটা হত্যা মামলা। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি এটাকে শেষ করা যায়। তারপরে মনে করেন কিছু জিনিস থেকেই যায়, একটার সাথে আর একটা লিঙ্কেজ, একটা তথ্যের সাথে আর একটা তথ্য লিঙ্কেজ, এই জিনিসগুলো আমাদেরকে করতে আমাদের সময় লাগছে। এদিকে সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপের এখনো সাক্ষাৎ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এর জন্য তৃতীয়বারের মতো সময়ের আবেদন করবে তারা। সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, 1 সেপ্টেম্বর বরখাস্ত ওসি প্রদীপের সাক্ষাৎ পেতে পারেন তারা। এর আগে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জরুরি সভা করেন কমিটির সদস্যরা। আগামীকাল প্রদীপ কুমার দাসেরও যিনি রিমান্ডে আছেন তারও রিমান্ড শেষ হতে পারে। সেই জন্যে আমরা আজকে আমাদের কমিটির মিটিং করে আমরা সরকারের কাছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছি। ক্যাসিনো কাণ্ডের 12 মামলা তদন্তের দায়িত্বে সিআইডি। এরই মধ্যে এনু রূপন সহ 48 জনকে আসামি করে 7 মামলার চার্জশিট দেওয়া হয়েছে। 21 টেলিভিশনকে সিআইডি প্রধান জানান, আরও 2টি মামলার অভিযোগপত্র শীঘ্রই দেওয়া হবে। অন্য মামলাগুলোর তদন্ত শেষ পর্যায়ে। দীপু শিকদারের রিপোর্ট। গত বছর সেপ্টেম্বরে রাজধানী সহ দেশজুড়ে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর ক্লাব পাড়ায় র্যাবের অভিযানের সামনে আসে ক্যাসিনোর অবৈধ কারবার। গ্রেফতার হন প্রভাবশালী ঠিকাদার জিকে শামীম, খালেদ মাহমুদ ভুইয়া ওরফে ল্যাংড়া খালেদ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট এবং বিসিবির বিতর্কিত পরিচালক লোকমান হোসেন ভুইয়া। টানা 2 দফা অভিযানে এনুরূপনকে ধরা না গেলেও তাদের ডেরা থেকে বেরিয়ে আসে কোটি কোটি টাকা আর স্বর্ণালংকার। পরে অবশ্য কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে সিআইডি। এনুরূপন সহ গ্রেফতার সবাই এখন কারাগারে। ক্যাসিনো কাণ্ডে মামলা হয়েছে একাধিক। তদন্ত শেষ করে একের পর এক মামলা চার্জশিট দিচ্ছে সিআইডি। ইনকোয়ারিগুলো শেষ পর্যায়ে। আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে আমরা ইনকোয়ারি রিপোর্টটা পেয়ে যাব। পেয়ে গেলে আমরা ইনকোয়ারি রিপোর্টের ফাইন্ডিংসের উপরে বিশেষ করে আমরা নেক্সট স্টেপ আমরা নেব। আরও কয়েকটা মামলা আছে, সেই মামলাগুলো আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি। আমরা কিছু কিছু মামলা আমরা আশা করছি যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শেষ করে ফেলব। অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের পরিচয় যাই হোক না কেন সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিআইডি প্রধান। যার বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস প্রুভ হবে তার বিরুদ্ধে আমরা কোর্টে আমরা করব। সে তার পরিচয় তো এখানে তো কোনো ইম্পর্টেন্ট না। তার বিরুদ্ধে যদি এভিডেন্স আসে, সেই এভিডেন্স আসলেই তখন আমরা তার বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করি। তদন্ত অনুসন্ধানে অপরাধের নতুন তথ্য আসলে অভিযানের পাশাপাশি মামলাও করবে সংস্থাটি। এই ক্ষেত্রে একদমই কোনো চাপ আছে আমি বলবো না। আমরা একদম প্রফেশনালি করার চেষ্টা করছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 35 আর মহিলা 7 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে 4248 জনের। আর গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11934 জনের। এতে নতুন করে শনাক্ত 1897 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,10,822 জনে। নতুন 3044 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,01,907 জন। মহামারী করোনা থামিয়ে দিয়েছে বিদেশের জনশক্তি রপ্তানি। খাতটি এখন বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশে ফেরত এসেছেন 51,000-এরও বেশি শ্রমিক। কাজ হারিয়েছেন 1 লাখেরও বেশি প্রবাসী কর্মী। তাদের অনেকে দেশে ফিরে আসতে পারেন বলে আশঙ্কা আছে। সংকট থেকে বের হতেই বিকল্প শ্রমবাজার খুঁজতে শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রাসেল খানের রিপোর্ট।
বিশ্বের প্রায় 180টি দেশে শ্রমিক পাঠায় বাংলাদেশ। তবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, এর পরের অবস্থানে ওমান, কাতার, জর্ডান ও কুয়েত। সম্প্রতি সিঙ্গাপুরও বাংলাদেশের জন্য ভালো বাজার হয়ে উঠেছে। তবে করোনার থাবা জনশক্তি রপ্তানিতে রীতিমতো হোঁচট। 2019 সালে বাংলাদেশ থেকে 7 লাখেরও বেশি কর্মী চাকরি নিয়ে গেছে বিভিন্ন দেশে। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ 4 লাখের মতো, ওমানে 72,000 ও কাতারে গেছেন 50,000-এর কিছু বেশি। চলতি বছরে 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্য থাকলেও জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে বিদেশ গেছেন প্রায় 70,000। ভিসা প্রক্রিয়া শেষ হলেও করোনা পরিস্থিতিতে আটকে গেছে আরও লক্ষাধিক শ্রমিকের যাত্রা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কর্মী প্রেরণ। সৌদি আরবের বাজার বন্ধ হলে জনশক্তি রপ্তানিতে বড় ধস নামার আশঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার। এখানে যারা আটকা পড়েছে, যাদের ভিসা ছিল, ভিসার মেয়াদ না বাড়ালে তারা যেতে পারতেছে না, আবার হয়তো ভিসার মেয়াদ আছে, সবই আছে, ওখানে হয়তো এমপ্লয়ার তাকে নিচ্ছে না। নানান সংকটে কিন্তু এই সেক্টরটা এখন পড়ে গেছে। করোনায় বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়েছেন আরও লক্ষাধিক শ্রমিক। তেলের দাম কমে যাওয়ার কিছুটা প্রভাব পড়েছে শ্রমবাজারে। এই অবস্থায় চীন ও জাপান সহ ইউরোপের দেশগুলোতে বিকল্প বাজার খুঁজছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দু একটা নতুন মার্কেট যদি আমরা ধরতে পারি, কিন্তু ওই মার্কেটও তো ওই কর্মী নেওয়ার ওদেরও তো অবস্থা থাকতে হবে। এখন পর্যন্ত কিন্তু ওই অবস্থায় যায়নি। যেভাবে ব্যবস্থা করার যে প্রয়োজন আছে, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। সংকট কাটবে, সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে আশাবাদী মন্ত্রী। দক্ষ শ্রমিকের লক্ষ্যেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনিং ব্যবস্থাপনা বলেন 2 মাসের ভিতরে আমরা কিন্তু কমপ্লিট করব। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে পালিত হলো পবিত্র আশুরা। আনুষ্ঠানিকতা তাজিয়া মিছিল হয় রাজধানীর হোসেনি দালানের ভেতরে, আর এই উপলক্ষে ইমামবাড়ায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারীরা সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফেরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে এবার নীরবেই পালিত হচ্ছে পবিত্র আশুরা। প্রশাসনের অনুমতি না থাকায় ইমামবাড়ার বাহিরে কোনো আনুষ্ঠানিকতা নেই। সীমিত পরিসরে তাজিয়া মিছিল হয়েছে হোসনি দালান প্রাঙ্গণে। পরিসর সীমিত হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। আয়োজন যতই সীমিত হোক, আনুষ্ঠানিকতা বাদ যায়নি। হোসেন হাসেন রাদিয়াল্লাহু আনহু এরা কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমরা যারা ভক্তবৃন্দ আছি, আমরা এখানে আছি। 72 জন শহীদ হয়েছেন, সেই শহীদের উসিলে আমরা এখানে সবাই ভক্তগণ এখানে আসি। কারবালায় হযরত ইমাম হোসেন সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সপরিবারে শাহাদত বরণ করেন, আর সেটাকে স্মরণ করার জন্য আমরা শিয়া সুন্নি নির্বিশেষে সকলে এই শোক পালন করি। আয়োজক কমিটি বলছে, নিয়ম অনুযায়ী তারা পালন করছেন পবিত্র আশুরা। তবে 2015 সালের বোমা হামলার বিচার শেষ না হওয়ায় হতাশ তারা। আর 2020 সালে এসে আমরা আশা করি যাতে এই বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং আমাদের যে ন্যায্য অধিকার বা যারা এটা ঘটেছে তাদের প্রাপ্য সাজাটা হোক। এদিকে আশুরা উপলক্ষে ইমামবাড়া ঘিরে রয়েছে 3 স্তরের নিরাপত্তা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে পৌঁছাবে সোমবার সকালে। শেষকৃত্য মঙ্গলবার। ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 24 আগস্ট মারা যান বীর উত্তম খেতাবধারী সিআর দত্ত।
সোমবার সকাল 8:30টার দিকে সিআর দত্তের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নিয়ে যাওয়া হবে সিএমএইচে। সেখান থেকে মঙ্গলবার সকাল 7টায় কফিন নিয়ে যাওয়া হবে তার বনানী ডিওএইচএস এর বাসায়। পরে মরদেহ নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে সেক্টর কমান্ডার্স ফোরাম, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সবুজবাগের রাজারবাগ শ্মশানে মরদেহ নেয়ার পর সেখানেই হবে তার শেষকৃত্য। সুরস্রষ্টা মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস আজ। 1971 সালে 30 আগস্ট পাকিস্তানি বাহিনী ঢাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি আলতাফ মাহমুদের। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই ভূমিকা ছিল এই গুণীজনের। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুর তারই সৃষ্টি। বাংলার আকাশে বাতাসে সঙ্গীতের স্বাধীনতায় অমর আলতাফ মাহমুদ। আরও জানাচ্ছেন আদিত্য মাম। আলতাফ মাহমুদ 1933 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সঙ্গীতে প্রবল আগ্রহে ম্যাট্রিক পাশ করেই 1950 সালে ঢাকায় এসে যুক্ত হন ধূমকেতু শিল্পী সংঘের সাথে। পরে 1952 সালের ভাষা আন্দোলনে যোগ দিয়ে জাগরণী গান পরিবেশন করে জনপ্রিয়তা অর্জন করেন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুর তাকে বাঙালির হৃদয়ে অমরত্বের আসনে স্থান দেয়। 1956 সালে ভিয়েনার শান্তি সম্মেলনে যাত্রা করলে পাকিস্তান সরকার তাকে করাচিতে থামিয়ে দেয়। পরে সেখানেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। 1965 সালে ঢাকায় ফিরে তানহা, ক্যাসি কহু, উর্দু ও বাংলায় প্রায় 19টি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন। গণজাগরণের লক্ষ্যে সভা, সেমিনার সহ গণসঙ্গীত পরিবেশন করতে থাকেন। 1971 সালে দেশাত্মবোধক গান লিখে মুক্তিবাহিনী ও স্বাধীনতাকামী জনগণকে উদ্বুদ্ধ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার প্রচারিত গান অস্ত্রের মতোই শক্তিশালী ছিল। ঢাকার আউটার সার্কুলার রোডের বাসায় গড়ে তোলেন অস্ত্রাগার। গেরিলা যোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্যদের অন্যতম সহায়ক ছিলেন তিনি। 1971-এর 30 আগস্ট রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী তাকে তুলে নিয়ে যায়। তিনি একদিকে গানের সুর দিয়েছেন, একই সাথে তিনি মুক্তিযোদ্ধাদের অস্ত্র তার বাড়িতে রাখতেন। সেই অস্ত্রগুলো রাখার কারণে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। স্বাধীনতার জন্য আলতাফ মাহমুদের অবদান জাতি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করবে বলেও জানান তিনি। এইভাবে একজন মানুষ ব্যক্তি থেকে সমষ্টিতে রূপান্তরিত হয়েছে। দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গ করা শহীদ আলতাফ মাহমুদ অকুতোভয় বীর ছিলেন বলে জানান তার কন্যা শান মাহমুদ। তিনি আজও আদর্শ বলে জানান এই শহীদ কন্যা। যখন পাকিস্তানি আর্মি পুরা বাসাটা ঘেরাও করে ফেলেছিল, দরজা ধাক্কিয়ে কিন্তু জিজ্ঞেস করছিল আলতাফ মাহমুদ কন হ্যাঁ। আর্মিদের সামনে গিয়ে বলেছিল যে আমি আলতাফ মাহমুদ। বাবার যে শেষ কথাটা মাকে বলা, এত ভয় পাও কেন, এটা আমার কাছে আসলে মন্ত্রের মতো কাজ করে। যুগে যুগে আলতাফ মাহমুদ আলোকবর্তিকা হয়ে থাকবেন বাঙালির হৃদয়ে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 7 সেপ্টেম্বর থেকে ফুটপাতে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে উত্তরা সেক্টর 4 থেকে পরিদর্শন শুরু করে মিরপুর, কচুক্ষেত, মগবাজার, গুলশান হয়ে বনানীতে শেষ করে মিরপুর ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন মেয়র। এছাড়া উত্তরা পশ্চিম থানা এলাকায় রাস্তার পাশে ডাম্পিং করে রাখা গাড়ি সরিয়ে নিতে দায়িত্বরত অফিসারকে নির্দেশ দেন। এদিকে গুলশান 1 ও 2 এর মাঝে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সামনের ফুটপাত দখল করে রাখা নির্মাণ সামগ্রী জব্দ করা হয়। পরে মেয়রের উপস্থিতিতে ব্যাংকের সকল বিজ্ঞাপনী বিলবোর্ড অপসারণ করা হয়। কেন ট্যাক্স দেবে না? কেন ফুটপাত দখল হচ্ছে? এখানে অনেকের জোর আছে, ক্ষমতার জোর। ক্ষমতার আমি মনে করি যারা ক্ষমতায় যারা থাকবেন, যারা রাজনীতি থাকবেন, তারা জনগণের জন্য রাজনীতি করবেন, নিজের জন্য যেন রাজনীতি না করেন। জনগণের জন্য রাজনীতি করলে অবশ্যই ফুটপাত কিন্তু দখল হবে না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
কক্সবাজারের রুখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষে 12 জন আহত হয়েছে। ক্যাম্পের মুন্না গ্রুপ এবং ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর থেকে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 12 জন আহত হয়। উভয় পক্ষের সংঘর্ষে 20টিরও বেশি ঘর, ওয়াটার সাপ্লাইয়ের ট্যাঙ্ক ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 14 এপিবিএনের অধিনায়ক আতিকুল ইসলাম জানান, সংঘর্ষে অংশ নেওয়া রোহিঙ্গাদের ধরার চেষ্টা চলছে। চট্টগ্রামের বাজিত এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক 4 জনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 3 আসামি। এর আগে শনিবার রাতে আত্মীয়র বাসা থেকে ফেরার পথে নগরীর অক্সিজেন মোড়ে দম্পতিকে আটক করে 5 যুবক। এই সময় তারা নিজেদের পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিয়ের কাবিনামা দেখতে চায়। তাৎক্ষণিকভাবে তা দেখাতে না পারায় পুলিশের দেওয়ার নাম করে 2 জনকে ট্যাক্সিতে করে সৈয়দপুর এলাকায় নিয়ে যান। এ সময় স্বামী কৌশলে 999 ফোন দিয়ে অভিযোগ জানান। পরে বাজিত থানা পুলিশ 4 জনকে আটক করতে সক্ষম হয়। একজন পালিয়ে যায়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যান চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, দুপুর 1:30টার দিকে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানটি কক্সবাজার যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোটরসাইকেলের 3 আরোহীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিফাত ও তারেককে মৃত ঘোষণা করেন। নিহত রিফাত ও তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরেক মোটরসাইকেল আরোহী তানজিলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নেত্রকোনার পূর্বধলায় সক্রিয় কিডনি পাচারকারী একটি চক্র। এরই মধ্যে 16 জনের কিডনি পাচারের তথ্য পাওয়া গেছে। চক্রের একজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে, মূল হোতাকে গ্রেফতারে অভিযান চলছে। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। টাকার অভাবে নিজের কিডনি বিক্রি করেছিলেন পূর্বধলার নাজিমউদ্দিন। এরপর অভাবী মানুষদের প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করাতে শুরু করেন তিনি। ভাগ বসান কিডনি বিক্রির টাকায়। কয়েক মাস আগে তাকে গ্রেফতার করে পুলিশ। নাজিমউদ্দিন জানান, চমকে দেওয়ার মতো তথ্য। একই গ্রামের অন্তত 16 জনের কিডনি বিক্রিতে প্রলুব্ধ করেন তিনি। ঢাকায় আশরাফ নামে একটা লোক আমার কাছে কয়েকজন আসছে, হারাও অভাব পরে আমার মতো আসছে। আশরাফের নাম্বার দিছি। আশরাফ পরে উনি ইন্ডিয়াতে কাজ করায়, দিল্লিতে যায়। নাজিমউদ্দিনের দেয়া তথ্যে পুলিশ পেয়ে যায় ভারতের দালালের সাথে কিডনি পাচারের চুক্তির নথি। জব্দ করা হয়েছে মূল হোতার পাসপোর্টও। কিডনি পাচারের এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। মানুষের প্রলোভন পড়িয়া এরকম কিডনি ব্যস্ত আছে। 15-16 জনের কথা আমরা শুনছি। মানুষ অভাবের তাড়নায় হয়তো অনেক কিছু করে, আর এই গ্রামের মানুষ সহজ সরল বিদায় অভাবের সুযোগে কিছু কুচক্রি মহল মনে করেন এর মধ্যে পয়সা হাতায়, মানে তাদের পয়সার লোভ দেখাইয়া এই কাজগুলি করে তারাও কিছু পয়সা হাতায় নেয়। আসলে বেতন মা বাবা এনকর হের কারণে কানতে কানতে জড়িত শেষ। আজকে মেশিনারিটা ফার্স্ট নষ্ট হলে আমরা কিনে আনতে পারি, এটা কি আমি কিনে আনতে পারবো? তো যেগুলা লোকে করছে ওরার আমি চাই ওরার উপযুক্ত বিচার হোক। মূল হোতা সহ চক্রের অন্য সদস্যদের ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যিনি ঢাকাতে এজেন্ট হিসেবে মূলত মূল কাজটি করছিলেন তাকে ধরার সুযোগ হয়নি। আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা অব্যাহত আছে। দ্রুত এই চক্রকে ধরে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা মহামারী পরিস্থিতিতে চট্টগ্রাম চিড়িয়াখানায় গত 5 মাসে লোকসান প্রায় 2 কোটি টাকা। তবে দীর্ঘ সময় বন্ধ থাকা ও দর্শনার্থী না থাকাটা যেন আশীর্বাদ হয়ে উঠেছে সেখানকার প্রাণীদের জন্য। প্রজনন অনুকূল পরিবেশ পাওয়ায় গত 2 মাসে বিভিন্ন প্রাণী জন্ম দিয়েছে অন্তত 50টি শাবক ছানা। ইফরাস নূরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি স্বপ্ন। বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে গত ডিসেম্বর রাজ ও পরীর ঘরে জন্ম নেয় বাঘ শাবক। পরে এর নামকরণ করা হয় করোনা। শাবকটি সবে মাংস খেতে শিখেছে। চিড়িয়াখানার বাঁধাধরা পরিসরে তাকে দেখা গেল মাংস নিয়ে ছোটাছুটি করতে, আবার কখনো মায়ের সাথে খুনসুটিতে মেতে থাকতে।
সেই সাথে প্রায় দর্শক শূন্য চিড়িয়াখানায় হইহুল্লোড় ও উৎপাতহীন পরিবেশে বেশ আয়েশি ভঙ্গিতে দিন কাটছে দেশে প্রথম জন্ম নেয়া দুর্লভ সাদা বাঘ, হনুমান, বিভিন্ন প্রজাতির পাখি সহ অন্যান্য প্রাণীরা। এছাড়া হরিণ, ময়ূর, বানর, ঘুঘু সহ বিভিন্ন প্রাণী জন্ম দিয়েছে প্রায় 50টি নতুন শাবকের। আর তাদের দেখতে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। আগের চেয়ে আপু মানে পরিবেশটা খুব সুন্দর, আর পাখিগুলো খুব সুন্দর, সবকিছু দেখতে খুব ভালো লাগছে। এখন হাতি, তারপরে পাখি দেখে খুব ভালো লাগে। এতদিন লকডাউনে ছিলাম তো এখন এখানে আসছি, ফ্রিলি ঘুরতে পারতেছি, এটাই ভালো লাগতেছে। চিড়িয়াখানার পরিবেশ অনেক ভালোই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় আরও বিভিন্ন প্রাণী শাবকছানা জন্ম দেওয়ার অপেক্ষায় আছে। নির্জন ও অনুকূল পরিবেশ পাওয়ায় প্রজননের হার বেড়েছে। সবকিছু মিলে যেটা একটা স্বাভাবিক পরিবেশ যেটা ওরা চায় বনের মধ্যে, এরকম একটা বন্য পরিবেশ পাওয়ার কারণে স্বাভাবিকভাবে যে প্রজনন থাকে তার থেকে বেশি ছিল। এদিকে দেশে করোনা সংক্রমণের সপ্তাহখানেক পর থেকেই বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হলে দর্শনার্থী শূন্য হয়ে পড়ে চট্টগ্রাম চিড়িয়াখানা। এতে প্রায় 2 কোটি টাকা লোকসানের মুখে পড়ে কর্তৃপক্ষ। আমাদের একটা ক্রাইসিস ছিল, তো এখন যেহেতু খুলে দেওয়া হয়েছে, কিছুটা বৃষ্টি বাদল থাকার কারণে এবং মানুষের মধ্যে এখনও হয়তো আতঙ্ক পুরোটা যায় নাই, এই কারণে কিন্তু এখনও পর্যন্ত আমরা 100% ভিজিটর এখনও পাইনি। 1989 সালে যাত্রা করা চিড়িয়াখানাটিতে বর্তমানে 620টি প্রাণী ও 66 প্রজাতির পাখি রয়েছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির উদ্যোগে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই চারা বিতরণ করা হয়। এই উপলক্ষে সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। যারা আসছিলেন তাদের প্রতি আপনারা অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, এজন্য। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের যোগান দিতে এবার শরিয়া ভিত্তিক বন্ড ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সুকুক নামের এই বন্ড হবে প্রচলিত ট্রেজারি বন্ড থেকে একেবারেই আলাদা। মালয়েশিয়া, সৌদি আরব সহ বেশ কিছু মুসলিম দেশে এমন বন্ডের প্রচলন আছে। এতদিন বাজেটের ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র ও ব্যাংক ঋণের উপর ভরসা করে আসছিল সরকার। এবার শরিয়া ভিত্তিক বন্ড সুকুক ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আশায় এর মাধ্যমে 30,000 কোটি টাকা তোলা সম্ভব। এতে করে জাতীয় বাজেটে সুদের ব্যয়ও কমবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। খন্দকার মোশতাকের ছত্রছায়ায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়া, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলায় বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে প্রেরণ। ক্যাসিনো কাণ্ডের 12 মামলা তদন্তে সিআইডি, অপরাধী যেই হোক ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দেশে নতুন মৃত্যু 42, মহামারী করোনায় থেমে আছে জনশক্তি রপ্তানি, প্রবাসে বেকার লাখেরও বেশি কর্মী। সীমিত পরিসরে পবিত্র আশুরা পালন, ইমামবাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।